স্যার স্যার আপনার আসসালামু আলাইকুম স্যার। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছে, আপনি কেমন আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ। আপনাদের মনে হয় আরেকটা ক্লাস ছিল না? আহ, স্যার আমার ছিল না স্যার, এখন 4:45 থেকে হ্যাঁ, এর আগে একটা ক্লাস ছিল। আমি তো 5টা থেকে ওয়েট করতেছি আপনাদের জন্য, কিন্তু হোস্ট অ্যালাউ করতে পারতেছে না। আরেকটা টিচারের মনে হয় ক্লাস একটু স্যার দেরি এগুলো স্যার দেরি হচ্ছিল। জি স্যার ঠিক। ইকোনমিক্স ক্লাস ছিল। জি ইকোনমিক্স ক্লাস এখন সবাই ওই জন্য আস্তে আস্তে জয়েন করতেছে আর কি। তো আরেকটু জয়েন করুক, আমরা হয়তো 5 মিনিট ওয়েট করব। 5 মিনিট ওয়েট করে আজকে নতুন চ্যাপ্টারে আমরা যাব। নতুন চ্যাপ্টারটা আমরা শুরু করব। নতুন চ্যাপ্টার শুরু করব, তো এই জন্য একটু 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 ওয়েট করি। এটাও এমন একটা চ্যাপ্টার, মাপ পাওয়ার সুযোগ নাই। যে আপনি ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, প্র্যাকটিক্যাল লাইফ, যেখানে যান ক্যাপিটাল বাজেটিং করতে হবে। চাকরি করতে গেলেও ক্যাপিটাল বাজেটিং করতে হবে। কি 100 টাকার 1 বছরের সুদ হয় হচ্ছে কত? 10 টাকা। 10 টাকা। 100 টাকার। হ্যাঁ, তাহলে আমাদের সূত্রটা কি? E is equal to 1 plus 1/1 plus r whole to the power n. 1/1 প্লাস r whole to the power n. আর হোল টু দি পাওয়ার n। এটা আমি লিখতে পারতেছি না যেহেতু ওয়ার্ডে। এই সূত্রটা কিন্তু আপনি এভাবে না, ওয়ার্ডের মাধ্যমে আপনি বুঝতে পারেন। 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে কত? 10 টাকা। 1 টাকার 1 বছরের সুদ হবে কত? উপরে থাকবে 10। জি স্যার উপরে থাকবে 10, নিচে থাকবে 100। 100। আমরা যদি আবার নিচে লিখি বোঝার জন্য, 100 টাকা আমরা একটু গ্যাপ দিই, 1 বছর 1 ইয়ার, ঠিক আছে না? হ্যাঁ, তাহলে ইন্টারেস্ট হবে কত? 10 টাকা। স্যার। এটাই তো আমরা ক্লাস 4-5 এ পড়ে এসেছিলাম। জি স্যার। এইটাকেই আমরা সূত্রে রূপান্তর করি, তাই না? 1 টাকা, ঠিক আছে? জি স্যার। 1 বছরের 10/100 স্যার। তাহলে আমরা তাহলে কি করব? 10/100 স্যার। 100। এটাই বেসিক্যালি হচ্ছে ডিসকাউন্টিং ফ্যাক্টর। এই ক্ষেত্রে আমাদের মানটা কত হয়? 1/10। এখন হ্যাঁ, জি স্যার 0.1। এইভাবে করি তো আমরা সূত্রগুলো তৈরি করতাম নাকি? জি স্যার। অথবা আমরা এভাবে করতে পারি, 100 টাকার 1 বছরে সুদে আসলে হয় 110 টাকা, হয় কিনা? অথবা যদি উল্টো ভাবে করি, 110 টাকা যদি সুদে আসলে হয়, আসল কত? 100 টাকা স্যার। 100 টাকা। 110 টাকা যদি সুদে আসলে হয়, আসল হচ্ছে 100 টাকা। 100 টাকা। মানে আমি সূত্রগুলো শিখতাম হচ্ছে এইভাবে, মানে ঐকিক নিয়মের অঙ্কটা মনে রাখলাম। 110 টাকা হচ্ছে সুদ যোগ আসল, তাই না? 110 টাকা হচ্ছে সুদ যোগ আসল। তাহলে আসল কত? 100 টাকা। আসল কত? 100 টাকা। যদি 1 টাকা হয়, সুদে আসলে যদি 1 টাকা হয়, সুদে আসলে 100 ডিভাইডেড বাই 110। 100 ডিভাইডেড বাই 110। 10/11। আমি তাহলে 1 টাকার মানটা পেয়ে যাব। তাহলে দেখেন আপনার 9.909 ওই ফিগারটা আসে। এখন এইটাকে যদি আপনি সিম্পলি অ্যাপ্লাই করেন, তাহলে আপনি ডিসকাউন্টিং ফ্যাক্টরে আসতে পারবেন। আমরা কি এবার এখানে আসতে পারি না? আবার আরো বুঝাবো? না স্যার ঠিক আছে স্যার। জি স্যার আসতে পারছি স্যার। আচ্ছা, আবার আমরা বলি, যদি 100 যদি 12% হয়, তাহলে 12% হলে 112 টাকা যদি সুদে আসলে হয়, আসল কত? 100 টাকা। যদি 1 টাকা হয়, তাহলে কি হবে? 100 ডিভাইডেড বাই 112, তাই না?
এবার আপনি সূত্র লিখলেন না 1 ডিভাইডেড বাই 1 প্লাস আর এন, আর হোল টু দি পাওয়ার এন, এই একই জিনিস মিলে যায়। আপনি এটাকে যদি মিলান, উপরেরটা আপনি 100 দিয়ে ভাগ করে নেন, তাহলে 100 দিয়ে ভাগ করে নিলে উপরে থাকবে 1, নিচে থাকবে হচ্ছে 1.12 1 আর 12টা হচ্ছে সূত্রের, 12টা হচ্ছে সূত্রের। যেহেতু 1 বছর মিলে গেল, 1 বছরের জায়গায় 2 বছর হলে তখন আপনাকে ওই উপরে ইয়ারটা নিয়ে আসতে হবে। এখন দেখেন যে জিনিসটা আমরা শিখলাম এখানে, টাইম ভ্যালু অফ মানি, যদি কেউ 1 টাকার প্রেজেন্ট ভ্যালু বের করতে চায়, আমরা আমাদের সূত্রের মাধ্যমে বের করতে পারি, অথবা অ্যাপেন্ডিক্সে গিয়ে আমরা এই জিনিসটা বের করে নিতে পারি। সো প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর অফ 1 for 2 years, two periods at 12% হবে 0.797। এটা কি এই একই সূত্রতে হবে তো না? স্যার ইংলিশ করে দিতে হবে স্যার। শুধুমাত্র n এর জায়গায় 2 হবে, n এর জায়গায় ছিল আগে 1, এখন হবে 2, তাহলে আপনার ইয়েটা মিলে যাবে। অথবা আপনি যদি নাই পারেন, আপনি যদি না পেরে থাকেন, এই যে 1 ইয়ারটা আপনি বের করলেন, পরবর্তীতে একই ফিগারকে আবার করেন, একই ফিগারকে আবার একই জিনিস দিয়ে ভাগ করেন, তাহলে কিন্তু চলে আসবে। আসবে না? জি স্যার, আসবে স্যার। কারা কারা বলেন আসবে না বলে বিশ্বাস করেন? কারা কারা? আপনি ক্যালকুলেটরে করবেন, আপনি ক্যালকুলেটর মানে সাইন্টিফিক ক্যালকুলেটর ছাড়া এটা বের করতে পারবেন না? জি স্যার, পারা যাবে স্যার। আমরা একটু দেখি আমাদের এই ক্যালকুলেশনে 1 বছরেরটা আমরা কিভাবে বের করলাম। 100 ডিভাইডেড বাই 112, ঠিক আছে। 12% যেহেতু আমরা 12টা যোগ করলাম, যদি 10% হতো 110 হতো, তাহলে এখানে আমাদের ফিগারটা আমরা কত পাই বলেন তো? 100 ভাগ 112 0.892 এটা 1 বছরের বের করলে 1 বছরের প্রেজেন্ট ভ্যালু বের হলো। আপনি যদি 2 বছরের রূপান্তর করতে চান, এটাকে আবার ভাগ করবেন হচ্ছে কত দিয়ে? 112 দিয়ে, তখন 2 বছরের বের হবে, ভাগ 112, তাহলে কত হয়? 0.446। কেমনে হলো 446? স্যার এইটাই স্যার। আমি যেটা বের করছি এটা কি মেলে নেই আপনাদের সাথে? জি স্যার, ঠিক আছে। এটা আমার তো হচ্ছে 7.9642। 7 আপনি করছেন কি জানেন? আপনি করছেন হচ্ছে 0.89 কে অ্যাবসলিউট ফিগার নিয়ে করছেন। আমরা ক্যালকুলেটর থেকে আমি ফিগারটাকে অফ করিনি, আমি ক্যালকুলেটরে যা ছিল তাই রাখলাম। প্রথমে 100 কে 112 দিয়ে ভাগ করেন, তাহলে এটা পাবেন। আবার একই জিনিসকে 1.12 দিয়ে ভাগ করেন, ভাগ 1.12, তখন আপনি পাবেন হচ্ছে 79 আসবে স্যার। জি জি, আবার একই ফিগারকে 0.797 কে ভাগ 1.12 দিয়ে ভাগ করেন, তখন পাবেন হচ্ছে 7.711। 0.711 এর জায়গায় 12 করলো। আপনি ফিগারটা যদি চেঞ্জ করে করেন, তাহলে কিন্তু আপনার উত্তরটা পরিবর্তন হয়ে যাবে। ক্যালকুলেশনটা এই জন্যই মাঝে মাঝে ওই যে ডিস্টর্টেড ফিগার আসে। আচ্ছা, আমরা তাহলে প্রেজেন্ট ভ্যালুটা বের করতে পারবো, যদি 1 ইয়ার হোক, অথবা 12 ইয়ার হোক, অথবা 100 ইয়ার হোক, আমরা বের করতে পারবো। আর পার্সেন্টেজ 10% হোক আর 12% হোক, যেই পার্সেন্টেজ হোক না কেন, আমি যদি অঙ্ক জানিয়েও করতে পারবো, অঙ্ক না জানলেও করতে পারবো। প্রেজেন্ট ভ্যালু আমি জানলেও করতে পারবো, না জানলেও আমি করতে পারবো। আচ্ছা, আরেকটা টাইম ভ্যালু অফ মানির আমরা আরেকটা প্রবলেম দেখি।
যে দেখেন an investment that involves a series of identical cash flows at the end of each year is called annuity. যদি এমন কোন ফিগার থাকে আইডেন্টিক্যাল ফিগার, সেম ফিগারের একটা ক্যাশ ফ্লো প্রতি বছর শেষে এটা হয় ইনফ্লো হয় অথবা আউটফ্লো হয়, যে কোনো কিছু হতে পারে, ইনফ্লো হোক অথবা আউটফ্লো হোক, এমন যদি হয় তাহলে এই ক্ষেত্রে আমরা যে ডিসকাউন্টিংটা করব সেটাকে বলা হয় প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর। এর আগে করলাম শুধুমাত্র প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর, আর এখন করব হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি দিয়ে। তাহলে আমাদের অঙ্কটা আমরা শর্টকাটে করতে পারবো, আদারওয়াইজ আমাকে আবার ওই জটিল জটিল ক্যালকুলেশনে যেতে হবে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইউনিট ধরে 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 করতে হবে। এটা ইনফ্লো হতে পারে আউটফ্লো, যেই ক্ষেত্রেই হোক না কেন আপনাকে বের করতে হবে প্রেজেন্ট ভ্যালু। যে এমন যদি হয় প্রতি বছর শেষে আপনি 100 টাকা করে আপনি পেমেন্ট করে থাকেন, তাহলে প্রেজেন্ট ভ্যালু কত, অথবা প্রতি বছর শেষে আপনি 100 টাকা করে আপনি ইনফ্লো আসতে থাকে আপনার কাছে, সেক্ষেত্রেও আপনি প্রেজেন্ট ভ্যালু বের করতে পারবেন। অথবা আমরা অনেকেই আছে না 1 লক্ষ টাকা ব্যাংকে রাখলাম, মাস শেষে আমাকে 500 টাকা করে দেয় বা আমরা কি শুনতে পাচ্ছি? জি স্যার, এখন শোনা যাচ্ছে। জি, আমি মাঝখানে ওই যে হয়ে গেছিলাম সম্ভবত কয়েক সেকেন্ডের জন্য। তাহলে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটিটা আমরা যদি এভাবে হয়ে থাকে, এটাকেও আমরা সূত্রের মাধ্যমে বের করতে পারি, অথবা সূত্রের মাধ্যম ছাড়া আমরা আমাদের বইয়ের পিছনে অ্যাপেন্ডিক্সে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টরের মানটা দেওয়া থাকে, সেই মান দিয়েও আমরা বের করে নিতে পারি। আমরা একটা এক্সাম্পল দেখি। লেসে কোম্পানি পারচেজড এ ট্র্যাক্ট অফ ল্যান্ড, একটা ল্যান্ড পারচেজ করলো $60,000 মাধ্যমে, will be due each year for the next 5 years. এই $60,000 প্রতি বছর তার জন্য ডিউ হবে আগামী 5 বছর ধরে। What is the present value of this stream of cash payment when the discount rate is 12%? যদি ইন্টারেস্ট রেট 12% হয়, আমি যে 60,000 টাকা আগামী 5 বছর পেমেন্ট করব, তার আজকের দিনের মূল্য কত? আমি এই 60,000 টাকা আগামী 5 বছর পেমেন্ট করব, প্রতি বছর 60,000 টাকা করে, তাহলে 5 বছরে আমি কত টাকা পেমেন্ট করব? $3 লক্ষ। প্রতি বছর শেষে আমি 60,000 টাকা করে পেমেন্ট করতে থাকবো। তাহলে এই টাকাটা যদি আমি আজকে পেমেন্ট করে দিই, যদি রেট অফ ইন্টারেস্ট 12% হয়, তাহলে এটার মূল্য কত দাঁড়াবে? এটা আমরা কিসের মাধ্যমে বের করতে পারি? প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টরের মাধ্যমে, অথবা আমরা যে অঙ্ক শিখে আসছি তার মাধ্যমে আমরা করতে পারি। আমাদের ইয়ারটা হচ্ছে কত, পিরিয়ডটা হচ্ছে 5 ইয়ার্স, ইন্টারেস্ট রেট হচ্ছে কত, 12%। আমরা দেখবো যে 5 ইয়ার্স এর স্ট্রিং থেকে আর উপর থেকে ভার্টিক্যালি আমরা দেখবো হচ্ছে 12% পর্যন্ত। তাহলে 12% গিয়ে দাঁড়ায় হচ্ছে কত, 3.605। এই টাকাটা দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে প্রেজেন্ট ভ্যালুটা আমরা পেয়ে যাব। আমি 60,000 টাকা করে প্রতি বছর দেই, আর এটার ফ্যাক্টরটা হচ্ছে 3.605, তাহলে আজকের দিনের মূল্য দাঁড়াবে হচ্ছে 2,16,300 টাকা। আমরা একটু পর্যন্ত বুঝতে পারলাম? জি স্যার। স্যার এখানে 60,000 টাকা যদি স্যার আমি পেমেন্টটা করি, 5 বছর পরে স্যার আমার অ্যাকচুয়াল পেমেন্ট হচ্ছে স্যার 3 লাখ টাকা। কিন্তু স্যার আমি যদি তাকে আজকে পেমেন্ট করি, সেক্ষেত্রে আমার পেমেন্টটা হচ্ছে স্যার $2,16,300 টাকা। জি। তো স্যার বাকি যে স্যার ডিফারেন্স টাকাটা, এটা কি স্যার, মানে এটা কি স্যার, এটা কি ইনফ্লেশন নাকি মানে কোনো কিছু সামথিং? আপনি কেউ আপনার কাছে 100 টাকা, কাউকে আপনি 100 টাকা পেমেন্ট করবেন হচ্ছে 1 বছর পরে। এখন তাকে যদি বলেন যে ভাই তোমাকে আমি 100 টাকা 1 বছর পরের জায়গায় যদি আজকের দিনে পেমেন্টটা করে দিই, তাহলে কি আপনি 100 টাকাই পেমেন্ট করবেন না কম করবেন?
স্যার বুঝি নাই স্যার। আমি উল্টোটা বলি, কারো কাছে আপনি টাকা পাবেন, কারো কাছে আপনি টাকা পাবেন, সে আপনাকে বললো যে যে টাকাটা আপনাকে 1 বছর পরে দিবে, আপনার থেকে 1 লক্ষ টাকা আজকে ধার করলো, জি বললো যে 1 বছর পরে আমি আপনাকে টাকাটা দিব। জি তাহলে আপনি কি মেনে নিবেন? স্যার 1 বছর পর যদি আমি সেম টাকায় পেয়ে যাই, সেক্ষেত্রে স্যার সমস্যাটা কি স্যার? আপনার মোবাইল নাম্বারটা আমাকে দিয়ে দিন। আপনি 1 লক্ষ টাকা না, আমি আপনাকে যদি বলি যে 1 কোটি টাকা আছে আপনার কাছে, 1 কোটি টাকা আপনার কাছে আছে, আপনার বন্ধু বলে যে আমাকে টাকাটা দাও, আমি তোমাকে 1 বছর পরে ওই 1 কোটি টাকা ফেরত দিব, তাহলে কি দিবেন? আজকে 1 কোটি টাকা দিয়ে যেটা কিনতে পারবে সেটা তো আপনি 1 বছর পরে এটা দিয়ে কিনতে পারবেন না। So, টাকা ভ্যালুটা তো কমে যাবে, ঠিক না? ওই সেন্সে তো আপনি দিতে চাবেন না, আপনি তো চাবেন যে এটা আগে এখনই দিয়ে দেখ, তাহলে সেম থাকবে। বাট 1 বছর পরে টাকাটা পাইলে তো ওটাতে আপনি গাড়ি কিনতে পারবেন না বা সেম জিনিস কিনতে পারবেন না, রাইট? তো টাকার ভ্যালুটা কমে যাবে তখন। আপনি কি প্রশ্ন করতে কে ছিল? জি স্যার, আমি স্যার বুঝতে পারছি স্যার, কিন্তু স্যার বিষয়টা হচ্ছে স্যার আজিজ সাহেব, হ্যাঁ, এখন প্রশ্নটা হচ্ছে আপনি আপনি বলছেন যে কি 2,16,300 টাকা যদি আমি আজকের দিনের ভ্যালু হয়, আমাকে 3 লক্ষ টাকা পেমেন্ট করতে হবে যদি আমি একটা পিরিয়ড পর পর ক্যাশ ফ্লো গুলো দিয়ে থাকি। এখন প্রশ্ন হচ্ছে বাকি গ্যাপটা কি? এই তো। জি স্যার, জি স্যার। আমরা কিছুক্ষণ আগে একটা ডিসকাউন্টিং করলাম না, এই বাকি টাকাটা হচ্ছে ইন্টারেস্ট, বাকি টাকাটা হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল, বাকি টাকাটাকে আপনি বলবেন হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। ঠিক আছে? আমরা যে ডিপিএস করি না, ডিপিএস আমি যদি 5,000 করে রাখি, দেখা গেল যে এক বছরে আমি রাখলাম 5,000 করে, হলে 5 12 60, যদি এরকম যদি আমি 5 বছর রাখি তাহলে আমি 3 লাখ টাকা পেমেন্ট করব। এভাবে যদি আমি পেমেন্ট করে থাকি, তাহলে কেউ যদি আমাকে 3 লাখ টাকা পেমেন্ট করে, আমি তো তাহলে এই টাকাটা নিব না। আমাকে কি করতে হবে? তার সাথে ইন্টারেস্টটা যোগ করে আমাকে যদি 5 লাখ টাকা না দেয়, আমি তো নিব না। অথবা এই ক্ষেত্রে সিনারিটি হচ্ছে ডিফারেন্ট, ঠিক অল্টারনেটিভটা, যে আমি একটা জমি লিজ নিলাম, জমি লিজ নিতে গিয়ে আমার সাথে যিনি জমির মালিক তার সাথে কন্ট্রাক্ট হয়েছে যে প্রতি বছর আমি 60,000 টাকা করে উনাকে পেমেন্ট করব। এখন উনি আপনাকে অপশন দিচ্ছে যে ভাই তুমি তো 60,000 টাকা করে প্রতি বছর আমাকে পেমেন্ট করবা, সেটা আমাকে আজকে করে দাও। আজকে যদি করে দিতে হয় তাহলে আপনাকে পেমেন্ট করতে হবে 3 লক্ষ টাকা। তাহলে আপনি তো বলবেন যে ভাই আমি 3 লক্ষ টাকা এখন আপনাকে কেন করব? মার্কেটে এখন ইন্টারেস্ট রেট হচ্ছে 12%। এই 12% হারে ডিসকাউন্টিং করে দেন আমি আপনাকে টাকাটা পেমেন্ট করব। এই 12% হারে ডিসকাউন্টিং করে দেন আমি আপনাকে পেমেন্ট করব। কারণ এই 2,16,000 টাকা যদি ওই ভদ্রলোক ব্যাংকে জমা রাখে, 12% হারে যদি এটার উপরে ইন্টারেস্ট উনি ব্যাংক থেকে পান, ওই 5 বছর পরে উনি কিন্তু 3 লক্ষ টাকার বেনিফিট পাবেন। আমি কি বুঝাতে পারলাম? জি স্যার, বুঝতে পারছি। স্যার এটা আবার বলেন, এই কথাটা একটু আবার বলেন। আচ্ছা, আমি সিনারিওটা একটু বলি, যে আমাদের সিনারিওটা হচ্ছে এরকম, যে এই ভূমিটা আমি লিজ নিব, ভূমিটা যদি লিজ নেই আমি, আমাকে ওই ভূমির মালিককে 60,000 টাকা পেমেন্ট করতে হয় প্রতি বছর। এভাবে আমি 5 বছরের জন্য ভূমিটা লিজ নিলাম। এখন এই 60,000 কিন্তু আমাকে একসাথে পেমেন্ট করতে হচ্ছে না, প্রতি বছর 60,000 করে এরকম 5 বছর ধরে আমি পেমেন্ট করব। ভূমির মালিক আমাকে বললো যে 60,000 করে তো আপনি 5 বছরে আমাকে পেমেন্ট করবেন 3 লক্ষ টাকা, এই 3 লক্ষ টাকা আজকে দিয়ে দেন। আপনি কি দিবেন টাকাটা? স্যার দিব, কারণ যে স্যার এখন কম দেওয়া লাগতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তো স্যার আমি 60,000 টাকা পেমেন্ট করে দিব। স্যার এখন তো কম দেওয়া লাগতেছে, একসাথে দেওয়াতে স্যার 2,16,000 টাকা হচ্ছে। আমি আপনার পয়েন্টে বলছি, আপনি দিবেন। আমি অন্যদেরকে জিজ্ঞেস করছি যে
যে আপনি 60,000 করে পেমেন্ট করলে আপনি 5 বছরে 3 লক্ষ টাকা পেমেন্ট করবেন, কিন্তু ভূমির মালিক বলছে যে আপনি 3 লক্ষ টাকা আজকেই দিয়ে দেন, তাহলে কি 3 লক্ষ টাকা দিবেন? না না, তাহলে 3 লক্ষ টাকা দেবেন না। দিব না। এখন আমি ওনাকে পাল্টা বলবো যে ভাই, আমি যে টাকাটা আপনাকে দিব এটা তো 5 বছর ধরে আপনাকে দিব। আমি যদি এই 60,000 টাকাটা ব্যাংকে জমা রাখতাম, ব্যাংক আমাকে 12% হারে ইন্টারেস্ট দিত। আজকে জি, যদি আমি 60,000 টাকা ব্যাংকে জমা রাখি, 5 বছর পর এটার ভ্যালু কত হয়? আগামী বছর যখন আবার 60,000 টাকা আমি ব্যাংকে জমা রাখবো, সেটার ভ্যালু 4 বছরের জন্য হবে। এর পরের বছরটা যখন জমা রাখবো, সেটার জন্য হবে 3 বছর, তারপরেরটার জন্য হবে 2 বছর, তারপরেরটার জন্য হবে 1 বছর। এভাবে তো আমার টাকাটা আস্তে আস্তে জমা হইতে থাকবে এবং তার সাথে ইন্টারেস্টও যুক্ত হতে থাকবে। এখন আমি বলবো যে না, উল্টোটা, যে আমি যেহেতু আপনাকে টাকাটা আর্লি সেটেল করে দিচ্ছি, আমি এটার উপরে 12% হারে একটা ডিসকাউন্টিং করব। 12% হারে ডিসকাউন্টিং করে আমি আপনাকে দিব। উনি তখন বলবেন যেটা ঠিক আছে, তাহলে আমাকে দেন। এখন উনি কি লস করবেন কিনা? যদি উনি 3 লক্ষ টাকা 5 বছরে পাবেন, ডিফারেন্ট ইয়ারে, মানে প্রত্যেকটা বছরে 60,000 করে টোটাল 3 লক্ষ টাকা পাবেন উনি। আর আমি যদি উনাকে ডিসকাউন্টিং করে 2,16,300 টাকা দিই, উনিও কিন্তু লস করবেন না, কারণ এই 2,16,000 টাকা আপনি ইনভেস্ট করবে সে। ইনভেস্টমেন্ট করবেন। ইনভেস্টমেন্ট করলে এই 2,16,000 এর সাথে আপনি 12% ইন্টারেস্ট যোগ করেন, তাহলে কত হয়? 2,16,300 যোগ 12%, তাহলে কত হয়? 2,42,256। তার সাথে আবার 12% যোগ করেন, স্যার তাহলে ওই যে 2,16,300 এটার সাথে সাথে স্যার 3.605 এটা একবারে গুণ দিয়ে দিলে হয় না? হয় হয় হয়। আমরা এভাবেও বের করতে পারি, আলাদাভাবে বের করতে পারি। আমরা তো হচ্ছে যে কি, আমরা আবার এই জিনিসটাকে আমরা ডিফারেন্ট ওয়েতে আরেকবার দেখবো। আমাদের মূল আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে যে এই 2,16,000 টাকা যে উনি আজকে পেয়ে গেছেন, সেইটার এটা যদি আমি দেই, এভাবে দেই, আমি যদি এই টাকাটা দিই, আমিও লস করব না এবং যিনি পাবেন তারও কোনো লস হবে না। ঠিক আছে? এই জিনিসটা জানার জন্য আমরা আসলে এই ক্যালকুলেশনটা করি, এটা বোঝার জন্য। বেসিক্যালি এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি। যদি একই টাইপের আইডেন্টিক্যাল ক্যাশ ফ্লো আমি দেই অথবা আমি পাই, এইরকম যদি সিচুয়েশন হয়, সেক্ষেত্রে আমি এটাকে ডিসকাউন্টিং করতে গেলে যেটা দিয়ে আমরা করব, এটাকে বলা হয় প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর। আর অ্যানুইটি ফ্যাক্টরের একটা সূত্র আছে, আমার সূত্রটা জানা নেই, আপনাদের জানা থাকলে ভালো হয় আর কি। জানেন আপনারা সবাই এটা? এই মুহূর্তে খেয়াল আমার মুখস্থ নাই। প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টরের একটা সূত্র আছে, সেই সূত্রের মাধ্যমে আমরা এটা বের করতে পারি। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে অঙ্কের মধ্যে আরেকটু ঢুকি আমরা, যে আমরা ক্যাশ ফ্লো কি জন্য হয়ে থাকে, আমাদের ক্যাশ আউটফ্লো কি জন্য হয়ে থাকে, যা ইনভেস্টমেন্ট প্ল্যান আমরা কি জন্য করে থাকি। রিপেয়ার মেইনটেনেন্সের জন্য হতে পারে, আমাদের ওই যে আউটফ্লো হতে পারে ইনিশিয়াল ইনভেস্টমেন্টের জন্য, আমাদের আউটফ্লো হতে পারে যে আমি কোনো একটা কাজ করলে অপারেটিং ক্যাশ কস্টের ইনক্রিমেন্টাল কস্ট হতে পারে অথবা কমে যেতে পারে। এবং আরেকটা বিষয় থাকে যে আমি যদি কোনো ইনভেস্টমেন্ট করে থাকি, তার জন্য ওয়ার্কিং ক্যাপিটাল দরকার হতে পারে। এই টোটাল এই চারটা ইস্যু নিয়েই কিন্তু আমরা, এই চারটার কারণে আমার ক্যাশ আউটফ্লো হতে পারে, এই চারটার কারণে আমার কস্ট কমে যেতে পারে, এই চারটার ইমপ্লিকেশনস এর মাধ্যমেই আমরা আমাদের ক্যাপিটাল বাজেটিং এর অঙ্কটা করব। আচ্ছা, এটার পর হচ্ছে আমাদের কি কি কারণে লং টার্ম ইনভেস্টমেন্ট করলে এগুলো তো খরচ হবে, টাকা আমার থেকে যাবে, ওয়ার্কিং ক্যাপিটাল যাবে, কস্ট বাড়তে পারে, কস্ট রিপেয়ার মেইনটেনেন্সের খরচ হতে পারে, আরো অনেক খরচ হতে পারে, এবং কি কারণে আমার কাছে ক্যাশ টাকা চলে আসবে। একটা হচ্ছে যে কি, আমি যে ওয়ার্কিং ক্যাপিটালটা প্রথমে ইনভেস্টমেন্ট করলাম, আমি যদি ইনভেস্টমেন্টটা ক্লোজ করে দিই, তাহলে এটা রিলিজ হবে। আমি যদি ইকুইপমেন্ট কিনে থাকি, তাহলে সেলভেজ ভ্যালু অথবা স্ক্র্যাপ ভ্যালুটা আমি ফেরত পাবো। এবং আমি যদি কোনো ক্যাশ আউটফ্লো করে থাকি, আমার কস্ট কমে যেতে পারে, কস্ট কমে যাওয়াটাও কিন্তু আমার জন্য বেনিফিট। আবার আমি যদি কোনো একটা ইনভেস্টমেন্ট প্ল্যান করে থাকি, সেখান থেকে আমি রেভিনিউ পেতে পারি, নতুন করে ইনক্রিমেন্টাল রেভিনিউ আমরা পেতে পারি।
এই জিনিসগুলোর কারণে স্যার রিলিজ অফ ওয়ার্কিং ক্যাপিটালটা বুঝলাম না, এখানে ওয়ার্কিং ক্যাপিটাল তো আমরা যখন প্রজেক্ট ইউজ করতেছি সেটা তো খরচ হয়ে যাচ্ছে, কিন্তু রিলিজ বলতে বুঝলাম না, রিলিজ ওয়ার্কিং ক্যাপিটাল আমি তো হয়তো আমি বন্ধ করে দিলাম, কিন্তু জিনিসটা তো আমার কাছে ব্যাক করে আসবে না। আপনার কাছে একটা মুদি দোকান আছে, এই মুদি দোকানটা চালাইতে গেলে আপনার 2 লক্ষ টাকা পুঁজির দরকার হয়, এটা কি ওয়ার্কিং ক্যাপিটাল না? জি স্যার। আপনার এই প্রজেক্টটা চালাইতে গেলে আপনার এই টাকাটা লাগবে, তাহলে এই টাকাটা আপনার প্রথমে আপনার থেকে আউটফ্লো হবে, তাই তো? জি স্যার। দোকানটা আপনি বন্ধ করে দিবেন, ক্লোজ করবেন, তাহলে আপনি কি করবেন? মালগুলো বিক্রি করে দিবেন না? জি স্যার। তাহলে মালগুলো বিক্রি করে দিলে টাকাটা আবার কি হবে? পে ব্যাক হবে না? জি স্যার। এটা আপনার কাছে ব্যাক করবে তো। যদি আপনার থেকে প্রথমে যদি আপনার থেকে টাকাটা চলে যায়, সেটা আপনার থেকে আউটফ্লো হয়, আর আপনি যখন ডিসিশনটা ক্লোজ করেন, আপনি যখন ওই প্রজেক্ট থেকে আপনার ক্যাশ উইথড্র করেন, তাহলে কি হবে? টাকাটা ব্যাক করবে না? জি স্যার। জি স্যার। এটাই হচ্ছে রিলিজ। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি। আমাদের এর আগে আমি যে জিনিসগুলো আমরা শিখলাম, এটাকে আমরা কিভাবে কাজে লাগাবো, আমরা একটু দেখে নিই। সেন্ট জোসেফ হসপিটাল ইজ কনসিডারিং দ্য পারচেজ অফ অ্যান ইনভেস্টমেন্ট ফর ইটস এক্সরে মেশিন। উনি একটা এক্সরে মেশিন নিয়ে ইনভেস্টমেন্ট করবেন কিনা এই জিনিসটা কনসিডারেশনে নিচ্ছেন। এই এক্সরে মেশিনটার দাম হচ্ছে $3,170। এটা লাইফ হচ্ছে 4 বছর। 4 বছর ধরে এটা থেকে বেনিফিট পাবেন। 4 বছর পর এটার সেলভেজ ভ্যালু হয়ে যাবে 0, এটা থেকে আর কোনো বেনিফিট পাওয়া যাবে না, স্ক্র্যাপ ভ্যালুও থাকবে না। এই এক্সরে মেশিনটা যদি আমরা ক্রয় করি, তাহলে আমার ক্যাশ ফ্লো আসবে হচ্ছে 1000 টাকা অ্যানুয়ালি। প্রতি বছর আমি $1000 করে বেনিফিট পাবো বা ক্যাশ ইনফ্লো হবে। আর এটা থেকে আমি বেনিফিট পাবো হচ্ছে 4 বছর ধরে। 4 বছর ধরে, তাহলে 4 বছরে আমি কত টাকা বেনিফিট পাবো? 4000। আচ্ছা, 4000 টাকা আমি 4 বছরে পাবো। আর আজকের দিনে যদি এই মেশিনটা আমি ক্রয় করি, আমার থেকে 3170 টাকা চলে যাবে। এটা হচ্ছে আমার থেকে আউটফ্লো, আর এই 1000 টাকাটা হচ্ছে আমার ইনফ্লো। নাও কোশ্চেন হচ্ছে, নো ইনভেস্টমেন্ট আর টু বি মেড আনলেস দে হ্যাভ অ্যান অ্যানুয়াল রিটার্ন অ্যাট লিস্ট 10%। আমি আমার খালি চোখে দেখতে পাচ্ছি যে কি 4 বছরে আমি 4000 টাকা পাবো, কিন্তু আমার থেকে ইনভেস্টমেন্ট হচ্ছে 3170 টাকা। এই দৃষ্টিকোণ থেকে দেখলে মনে হচ্ছে যে কি আমার তো 10% এর উপরে রিটার্ন আছে না? জি স্যার। আপনি 3170 টাকার শেয়ার কিনলেন, আপনি 4000 টাকা পাবেন, তাহলে আপনার খালি চোখে মনে হচ্ছে যে কি আপনি এখান থেকে 10% এর উপরে রিটার্ন পাচ্ছেন, কিন্তু এখানে সিনারিও ডিফারেন্ট সিনারিওটা কেন? আপনি এই 1000 টাকাটা আজকে পাচ্ছেন না, 1000 টাকা পাবেন 1 বছরে, এরপরে পাবেন 1000, তারপরে পাবেন 1000, তারপরে পাবেন 1000, তার মানে 4 বছরে টাকাটা আপনার কাছে ফেরত আসবে। তো 4 বছরে যদি টাকাটা আপনার কাছে ফেরত আসে, এখন এই 4 বছর যে ফেরত আসবে তার ডিসকাউন্টিং আপনাকে করে নিতে হবে। ডিসকাউন্টিং করবেন কিসের মাধ্যমে? এই 10% এর মাধ্যমে। যদি না করেন তাহলে আপনি প্রেজেন্ট ভ্যালুতে পাবেন না। এখন প্রশ্ন হচ্ছে, আপনি 10%-এ কেন পাবেন? কথার কথা, এই $3170 আপনি ব্যাংক থেকে লোন নিয়ে ইনভেস্টমেন্ট করে আসছিলেন, তাহলে $3170 যদি আপনি ব্যাংক থেকে নিয়ে করেন, তাহলে এটার ইন্টারেস্ট কস্ট আছে না? এই ইন্টারেস্ট কস্টটাই তো আপনাকে পে ব্যাক করতে হবে। তাহলে আমরা এটাকে একটু খালি চোখে যেভাবে বিশ্লেষণ করলাম, এভাবে না করে আমরা একটু হলিস্টিক ওয়েতে দেখি আমার ইনফ্লো কত, আউটফ্লো কত, প্রত্যেকটা জিনিসকে আমরা একটা স্ট্যান্ডার্ড টাইমে নিয়ে আসবো বা একটা জিরো লেভেলে নিয়ে আসবো। আনলে বুঝতে পারবো যে আমাদের বেনিফিটটা আমরা কি 10% পাচ্ছি না কম না বেশি। এটা শর্টকাট ওয়েতে আমরা করতে পারি। আমার অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো হচ্ছে 1 থেকে 4 বছর, 1000 টাকা করে পাবো।
এটাকে যদি অ্যানুইটি ফ্যাক্টর দিয়ে আমরা গুণ করে নিই, তাহলে আমাদের ফ্যাক্টরটা হচ্ছে কত? 3.170। এই 3.170 কোথায় পাবো? আমাদের বইয়ের পিছনে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টরের ভ্যালু দেওয়া আছে। আমরা যাব হচ্ছে 4 ইয়ার্স লেভেলে, আর ভার্টিক্যালি উপর দিকে তাকাবো হচ্ছে 10% এর মধ্যে, 10% এর মধ্যে। তাহলে 10% আর নিচের দিকে নেমে যখন 4 ইয়ার্স কে মিলাবো তাহলে হবে কত? 3.170। আমরা এটা কেন করব? কারণ 1000 টাকা বা $1000 হচ্ছে একটা আইডেন্টিক্যাল ক্যাশ ফ্লো। প্রতি বছর 1000 করে আমি পাবো 4 ইয়ার্স ধরে, তাহলে 4 বছরে 4000 পাবো। আমি 4 বছরের জন্য আলাদা আলাদা ডিসকাউন্টিং করতে পারি, অথবা একটা ফিগারকে আমি অ্যানুইটি ফ্যাক্টর দিয়ে গুণ করে বের করে নিতে পারি। অ্যানুইটি ফ্যাক্টর হচ্ছে আমার কত? 3.170। তাহলে গুণ করলে হয় কত? 3170। আর আজকের দিনে যেটা ইনভেস্টমেন্ট করতেছি নাও 3170 এর অ্যানুইটি ফ্যাক্টর হচ্ছে 1। মানে আজকের দিনে যদি 3170 এর ভ্যালু হবে কত? ওই 3170, তার থেকে কমও হবে না, বেশিও হবে না। সো আমার ইনফ্লোগুলোর আজকের দিনের প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 3170। আমার পকেট থেকে যেটা আউটফ্লো হয়ে যায় তার ভ্যালুটাও হচ্ছে 3170। সো নেট প্রেজেন্ট ভ্যালু এখানে হচ্ছে 0। সো আমার 10% এর নিচে হলে আমি যাব না, এখানে কিন্তু 10 equal to 10% হচ্ছে। সো বিকজ দ্য নেট প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু 0, দ্য অ্যাটাচমেন্ট বা ইনভেস্টমেন্ট প্রোভাইডস এক্স্যাক্টলি রিটার্ন 10%। আমরা কি এটা বুঝতে পারলাম? জি স্যার। বুঝতে পারি নাই কে? ছাড়া আমাদের সমস্যাটা হচ্ছে যে আমরা তো অ্যাডভান্স যাই, এখন থেকে ধাপে ধাপে আগামী বছরে যাব, কিন্তু এখানে মানে বুঝতেছি যে আগের বছর থেকে পিছনে ফিরে আসবো, এই জন্য একটু এলোমেলো লাগছে। আপনি আগের বছর থেকে পিছনেও ফিরে আসতে পারবেন, সামনের দিকেও যেতে পারবেন, যে কোনো যা খুশি তা করতে পারবেন। এই অঙ্কটা তো কিন্তু আগে পিছিয়ে আপনি করতে পারবেন। আমরা আজকের দিনে প্রেজেন্ট ভ্যালু করাটা হচ্ছে যে কি সবসময় আপনার আজকের দিনের ভ্যালুতে রূপান্তরিত হওয়া। আপনি এটাকে কিন্তু ফিউচার ভ্যালু দিয়েও করতে পারেন, যে আমি 1000 টাকা আজকে পেলাম, তাহলে এই বছর আমি 1000 টাকা পেলাম, এটা 3 বছর পরে ভ্যালু কত, এটাকে আমি ওই একই ভ্যালুতে রূপান্তর করব, একই জায়গায় আমরা চলে যেতে পারবো। এখানে যেহেতু ইনফ্লো ইস্যু আছে এবং ভবিষ্যতে আমরা পাবো, সেই ক্ষেত্রে আমরা কি এটা প্রেজেন্ট ভ্যালু করে নেওয়াটাই উত্তম। এবং একই স্যার, আচ্ছা স্যার আপনি শেষ করেন, আমি বলতেছি। একই জিনিস আমরা ইনফ্লো না আউটফ্লো দিয়েও করতে পারি। কিছুক্ষণ আগের যে অঙ্কটা আমরা দেখলাম যে 60,000 টাকা আমি প্রতি বছর পেমেন্ট করতে থাকবো, লিজ পেমেন্ট করতে থাকবো, তাহলে আজকের দিনের পেমেন্ট কত করলে আমার জন্য ইকুয়াল হয় সেটা আমরা করবো। আবার একই জিনিস ইনফ্লোর ক্ষেত্রেও হতে পারে, কিন্তু মাথায় রাখতে হবে ইনফ্লো যদি হয় এটা পজিটিভ ফিগার, যদি আউটফ্লো হয় সেটা নেগেটিভ ফিগারে থাকতে হবে। তাহলে আমাদের কনসিডারেশনে রাখতে হয় কি আমার থেকে কি চলে যাচ্ছে সেটা হচ্ছে আউটফ্লো, আবার আমার কাছে কি আসতেছে সেটা কিন্তু ইনফ্লো। এই অঙ্কটা কিন্তু আরো একটু আস্তে আস্তে একটার পর একটা এখানে কিন্তু ডালপালা গজাবে, এটা কিন্তু আরো একটু বড় হবে, তখন আপনার মাথায় আরো বেশি জিনিস স্থান পাবে, তখন আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন। স্যার এখানে যে অ্যানুয়াল ক্যাশ ফ্লো 1 to 4 দিয়ে 1000 দিয়ে 3.1.7 দিয়ে গুণ করলো, মানে এখানে বুঝলাম যে আমরা 4 বছর 1000 করে দিলে যেটা 4000 টাকা হইতো সেটা বর্তমান মূল্য 3170 টাকা, তাই তো? আর সেখান থেকে 3000 যেটা প্রথমে ইনভেস্ট করলাম সেটা মাইনাস করলাম, মানে আমাদের খালি চোখে দেখা যাচ্ছিল যে 4 বছর পর 4000 পাচ্ছি, ইনভেস্ট 3100 একটা প্রফিট দেখতেছিলাম, বাট এই ম্যাথটা করে দেখলাম যে এখানে কোনো প্রফিট নেই, জিরো। মানে নেট প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু 0, হ্যাঁ কোনো প্রফিট নেই। আচ্ছা স্যার এখন একটু নিচের লাইনটা একটু বুঝবেন, দ্যাট ইনভেস্টমেন্ট প্রোভাইডস এক্স্যাক্টলি a 10% রিটার্ন, এই কথাটা বুঝিনি। আমার এই ডিসকাউন্টিংটা করে আমরা দেখতে পাচ্ছি যে কি এই ইনভেস্টমেন্ট থেকে আমি 10% রিটার্নই পাচ্ছি। দা অ্যাটাচমেন্ট মানে হচ্ছে যে ওই মেশিনটার নাম, অ্যাটাচমেন্টটা হচ্ছে কি আলাদা কোনো কিছু না, এক্সরে মেশিন। দা এক্সরে মেশিন ইনভেস্টমেন্ট প্রোভাইডস এক্স্যাক্টলি 10% রিটার্ন। যদি আমি $3170 দিয়ে এক্সরে মেশিনটা ক্রয় করি, এখান থেকে 10% রিটার্ন আসে। যদি ইকুয়াল টু হয়
বা আমি এক্স্যাক্টলি সেম রিটার্নও আসে, আমি কিন্তু ইনভেস্টমেন্টে যাব। আপনি কি এটাই বুঝতে চাচ্ছেন না অন্য কিছু? কোথায় আসলো স্যার? রিটার্ন হ্যাঁ? তো দেখি স্যার, রিটার্ন কি আসছে? নেট আচ্ছা। জিরো না, তাহলে রিটার্ন স্যার কোথায়? এখানে যে 10% ফ্যাক্টর স্যার, এখানে 1 পয়েন্ট আসলো কেন কোথায় আচ্ছা, স্যার? জি স্যার। আমরা একটা একটা শেষ করি। 100 টাকার 1 বছর পরে এটার ভ্যালু দাঁড়ায় কত? 110 টাকা। শাহিদা ম্যাডাম, জি স্যার। আমরা কিছু আগে দেখলাম না 100 টাকার 1 বছর পরে এটার ভ্যালু দাঁড়াবে হচ্ছে 110 টাকা। জি স্যার। আমি যদি এটাকে 10% দিয়ে ডিসকাউন্টিং করি তাহলে ভ্যালুটা কত দাঁড়ায়? আমরা কিছুক্ষণ আগে এই জিনিসটা দেখে আসছিলাম যে রিটার্ন যদি আমি ডিসকাউন্টিং করার 10%, পরে হ্যাঁ আমরা কিছুক্ষণ আগে দেখলাম না 100 টাকার 1 বছরের রিটার্ন হচ্ছে 110 টাকা। বা আমি যদি বলি এটাকে যদি আমি এরকম বলি, সুদে আসলে হচ্ছে 110 টাকা, আজকের ভ্যালু হচ্ছে কত? আমি আবার লিখি, 100 টাকা হচ্ছে আজকের দিনের আউটফ্লো, আপনার পকেট থেকে চলে গেল। 1 বছর চলে যাওয়ার পর আপনার কাছে 110 টাকা হলো, তাই না? জি 100 টাকা 1 বছর পর সুদে আসলে 110 টাকা হয়, তাই তো? জি। এখন আমি যদি বলি যে 1 বছর পরে আপনার কাছে 110 টাকা হলো, 100 টাকায় যদি আপনি ব্যাক করতে চান কত দিয়ে ডিসকাউন্টিং করতে হবে? তাহলে ওই যে টেবিলটা দেখে বের করে নিব। আমি 10% যে ভ্যালুটা হয় তাকে দিয়ে যদি সেটা দিয়ে গুণ করলে আমি 100 টাকাই পাবো। জি আমি 100 টাকাই পাবো, তাই না? জি। আমরা কিছুক্ষণ আগে দেখলাম না ওই যে 0.909 দিয়ে যদি আমি 110 কে গুণ করি তাহলে আবার এই 100 টাকাই পাবো, তাই না? জি স্যার। 110 গুণন 0.909, ঠিক আছে, ইকুয়াল টু 100 টাকাই হবে না? জি স্যার। হবে। এখন এই 100 টাকা আপনি ডিসকাউন্টেড করে পেলেন, আর আপনার পকেট থেকে গেল কত? 100 টাকা। এখানে দেখেন আপনার পকেট থেকে গেল 100 টাকা, আবার ওই 110 কে ডিসকাউন্টিং করলেও 100 টাকা। তাহলে রেজাল্ট কি? ইকুয়াল জিরো। জিরো। হ্যাঁ জিরো। তাহলে কি আপনি জিরো রিটার্ন পেলেন না 10% রিটার্ন পেলেন? 10% রিটার্ন পাবেন। এখন কি আমি বুঝাইতে পারছি আপনাকে? জি স্যার। আপনি ডিসকাউন্টিং করার পর 100 টাকায় চলে আসতে পারতেছেন, তার মানে প্রুফ হলো যে আপনি 10% রিটার্ন পাচ্ছেন। তাহলে আপনি রিটার্ন 10% পাচ্ছেন বলে ডিসকাউন্টিং করার পর এটা ইকুয়াল হলো, আদারওয়াইজ হতো না। সো আপনার রিটার্ন হচ্ছে 10%, 0% না। আর এটা হচ্ছে পার্সেন্টেজে না, এটা হচ্ছে অ্যামাউন্ট। নেট প্রেজেন্ট ভ্যালুটা আসে হচ্ছে অ্যামাউন্টে, এটা পার্সেন্টেজে আসে না। এটা তো স্যার বুঝতে পারছি। জি স্যার বুঝতে পারছি। এরপরে আমি আপনাকে বলি, আরেকজনের প্রশ্ন ছিল যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 1 দিয়ে গুণ করলেন কেন? আপনি 1 দিয়ে গুণ করেন না, আপনার পকেট থেকে 3170 টাকা চলে গেছে, আপনি ডাইরেক্ট এখানে 3170 টাকা লিখে দেন। তাহলে 1 দিয়ে গুণ করা না করার মধ্যে কোনো পার্থক্য আছে? 1 দিয়ে 1 কোটিকে গুণ করলে রেজাল্ট কি? 1 কোটি। 1 কোটি। আপনার পকেট থেকে আজকে 100 কোটি টাকা চলে গেছে ইনটু 1, তাহলে কি ওই 100 কোটিই তো। আজকের দিনের ফ্যাক্টরটা হচ্ছে আজকের দিনের ফ্যাক্টর হচ্ছে 1, সেই জন্য ওই 1 দিয়ে আমরা গুণ করি। এবং এখানে ফ্যাক্টর দিয়ে বারবার গুণ করতে হয় কেন? যেহেতু আমরা পার্সেন্টেজটা নিয়ে আসতেছি, 1 দিয়ে গুণ করা মানে হচ্ছে এটার কোনো ভ্যালু নাই। আচ্ছা, এরপর আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার এখানে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে স্যার $3170। জি স্যার যদি স্যার আমি এই টাকাটা আমার পার্সোনাল ফাইন্যান্সিং না করি, যদি স্যার আমি এটা ব্যাংক থেকে বা কোনো সোর্স থেকে স্যার আমি টাকা কালেকশন করি, সেক্ষেত্রে তো স্যার আমাকে একটা মানে ইন্টারেস্ট বহন করতে হবে। সেক্ষেত্রে স্যার 3170 এর সঙ্গে স্যার কিছু ইন্টারেস্ট যোগ হবে 4 বছর পরে।
সেক্ষেত্রে স্যার আমার ক্যাশ ফ্লো তো স্যার আমার জিরো হবে না, নেগেটিভ হয়ে যাওয়ার কথা। আপনি এই 3,170 টাকাকে আজকের দিনে রূপান্তর করতেছেন, আপনি কিন্তু আপনি ধরে নিয়েছেন যে 10% করে আপনাকে ইন্টারেস্ট দিতে হবে ব্যাংক থেকে যদি আপনি টাকা নিয়ে থাকেন। সেই জন্যই কিন্তু আপনি অ্যামাউন্টটা বেশি পাচ্ছেন। 3,170 এর জায়গায় আপনি 4 বছরে 4,000 টাকা পাচ্ছেন, আপনি কিন্তু তার থেকে বেশি পাচ্ছেন, কিন্তু ওই 4,000 টাকাকে আপনি ডিসকাউন্টিং করে আজকের দিনের সমান পর্যায়ে নিয়ে আসছেন, ভ্যালুটা আজকের দিনের ভ্যালুতে রূপান্তর করলেন। যখন আপনি ওই টাকাটাকে আজকের দিনের ভ্যালুতে রূপান্তর করলেন এবং আপনার পকেট থেকে যে টাকাটা যাবে সেটাও তো আজকের দিনের সমান মানেই থাকবে, এই দুটা যখন ইকুয়াল হয়ে যাচ্ছে তখন আমি এটাকে জিরো বলতেছি। এটা অনেক সময় ইকুয়াল হবে না, আমরা যখন অঙ্ক করবো এটা পজিটিভ ফিগারই থাকবে। আপনি আপনার ওই ইন্টারেস্টটা কনসিডারেশনে নিয়েছেন বলেই আসছে, আদারওয়াইজ আসতো না। জি স্যার, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, এরপর আমরা আরেকটু এগোই। আমাদের ক্যাপিটাল বাজেটিং করার সময় ডেপ্রিসিয়েশন অথবা অ্যামোর্টাইজেশন এই জিনিসগুলো আমরা কনসিডারেশনে নিব না, কারণ আমরা সব সময় ক্যাশ ইনফ্লো, ক্যাশ আউটফ্লো এবং এই জিনিসগুলোকে আমরা ডিসকাউন্টিং করেই আমাদের কম্পিউটেশনটা করে থাকি। সেজন্য এই ক্ষেত্রে অ্যামোর্টাইজেশনটা আমার জন্য আনাটা বা কম্পিউটেশনে আনাটা আমার জন্য রিকোয়ার্ড না। Amortization is not deducted in the computing present value of the project because it is not a current cash outflow. Depreciation অথবা amortization আমাদের ক্যাশ আউটফ্লোর সাথে রিলেটেড কোনো ইস্যু না, সেজন্য আমরা এটাকে নিয়ে আসি না। এবং আমরা যেহেতু ডিসকাউন্টেড করে নিচ্ছি, ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথডস অটোমেটিক্যালি প্রোভাইডস ফর রিটার্ন অফ অরিজিনাল ইনভেস্টমেন্ট। আমাদের অরিজিনাল ইনভেস্টমেন্ট কত করলাম এবং তার থেকে কত রিটার্ন পাবো তাকেই আমরা ডিসকাউন্টেড করে নিচ্ছি, সেই জন্য আমাদের ডেপ্রিসিয়েশন আর আনার দরকার হয় না। কারণ ক্যাপিটাল বাজেটিং এর মূল যে কনসেপ্ট সেটা হচ্ছে আমার পকেট থেকে কত টাকা যাচ্ছে, আমার পকেটে কত টাকা আসবে, অথবা আমি ইনভেস্টমেন্ট কত টাকা করতেছি, কত টাকা এটা ব্যাক করে আসবে ডিসকাউন্টেড করে। আমি যখন কনসিডারেশন নিচ্ছি তখন আমি দুটো মেথডে আমরা এই জিনিসটা জানতে পারবো, আমার এনপিভি কত হচ্ছে অথবা আমার আইআরআর কত হচ্ছে আমরা জেনে যাব। সেই জন্য অ্যামোর্টাইজেশন অথবা ডেপ্রিসিয়েশনকে আমাদের কনসিডারেশনে নেওয়া লাগে না। এরপর হচ্ছে ডিসকাউন্টিং রেট, অথবা আমরা যেটাকে আমরা অলরেডি এটা জানি যে আমরা যখন ডিসকাউন্টিং করব কস্ট অফ ক্যাপিটালটা আমরা জেনে দিব। তা আমরা এই জিনিসটা অঙ্কের মধ্যে এই কস্ট অফ ক্যাপিটালটাকে ডিফারেন্ট নামে পাবো। কস্ট অফ ক্যাপিটাল নামে পেতে পারি, রিটার্ন নামে পেতে পারি, ডিসকাউন্টেড রেট নামে পেতে পারি, যেই নামে পাই না কেন এটা হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল। ঠিক আছে, এই রেট দিয়ে আমরা অঙ্কগুলো করব, এই রেট দিয়ে আমরা ডিসকাউন্টিং করব। বিভিন্ন নামে থাকতে পারে, যেই নামেই থাকুক না কেন এটা হচ্ছে বেসিক্যালি কস্ট অফ ক্যাপিটাল। The firm's cost of capital is usually regarded as the most appropriate choice for the discount rate. The cost of capital is the average rate of return. আবার অঙ্কে আবার অনেক সময় বলা থাকতে পারে এভারেজ রেট অফ রিটার্ন অথবা ব্যাংক রেট অথবা ডিসকাউন্টিং রেট, যেই রেট বলা থাকুক না কেন কস্ট অফ ক্যাপিটালটা হচ্ছে যে কি আপনি ক্যাপিটালটা ব্যাংক থেকে নেওয়ার সময় অথবা আপনি যে ইনভেস্টমেন্ট করবেন ইনভেস্টমেন্টের টাকাটা তো ব্যাংক আপনাকে দিবে, ব্যাংক যে কত পার্সেন্ট রেটে আপনাকে দিচ্ছে এটাই হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল। The cost of capital is the average rate of return the company must pay to use long-term creditors, shareholders for the use of their fund. আমি যে ফান্ডটা পেলাম এটা আমি আমার ক্রেডিটর থেকে পেতে পারি, শেয়ার হোল্ডার থেকে পেতে পারি, ব্যাংক থেকে পেতে পারি। এই টাকাটা যে আমি পেলাম অবশ্যই তাদেরকে আমাকে ব্যাক করতে হবে, এই টাকাটা কস্টটা আমাকে উঠাই নিয়ে আসতে হবে, সেই কস্টটাকে হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল অথবা এভারেজ রেট অফ রিটার্ন। এই নামটা এক এক সময় এক এক নামে থাকতে পারে, ডিফারেন্ট নামে থাকতে পারে, যেই নামে থাকুক না কেন কনসেপ্ট একটাই থাকবে। আমরা এনপিভি করতে গেলে কি করব, টু ডিটারমিন নেট প্রেজেন্ট ভ্যালু, অলরেডি আমরা করে আসছি, সেটা আবার আমরা একটু করি। এটা করতে গেলে ক্যালকুলেট নেট প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো গুলোর আমাকে প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে, ক্যালকুলেট প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো গুলোর প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে, করার পর ইনফ্লোর
যে প্রেজেন্ট ভ্যালু পাবো তার থেকে আউটফ্লোর প্রেজেন্ট ভ্যালুকে আমরা বিয়োগ করব। আমরা অলরেডি করে আসছি, সাবস্ট্রাক্ট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ আউটফ্লোস ফ্রম প্রেজেন্ট ভ্যালু অফ ইনফ্লোস। এটা করার পর আমরা যদি নেট প্রেজেন্ট ভ্যালুটাকে পজিটিভ ফিগার পাই, কিছুক্ষণ আগে আমরা পেলাম হচ্ছে 0, যদি প্রেজেন্ট ভ্যালুটা পজিটিভ থাকে, টাকা থাকতো সেখানে 10, 20, 50 টাকা থাকে, তাহলে আমরা এটাকে অ্যাকসেপ্ট করে নিব। এটা আমরা কেন অ্যাকসেপ্ট করে নিব? কারণ আমি যেই লেভেলের এক্সপেক্টেড রিটার্ন আমি চেয়েছিলাম তার থেকে বেশি রিটার্ন পাচ্ছি বলেই পজিটিভ ফিগার। আর 0 পাবো তখন আমি অ্যাকসেপ্ট করব, কিন্তু আমি যা চাইতেছিলাম তাই পাচ্ছি, তার থেকে বেশি পাচ্ছি না, সেই জন্য এটা 0 হলো। আর নেট প্রেজেন্ট ভ্যালু নেগেটিভ হলো মানে হচ্ছে আমি যদি 10% চেয়ে থাকি তার থেকে কমেই আমার রিটার্নটা আসতেছে, সেই জন্য আমি এটাকে অ্যাকসেপ্ট করব না, সিন্স ইট প্রমিসেস এ রিটার্ন লেস দেন রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। আরো একটা জিনিস পেলাম, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, একই কথা, কস্ট অফ ক্যাপিটাল, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, অ্যাভারেজ রিটার্ন, ব্যাংক রেট, ডিসকাউন্টিং রেট, সেম জিনিস। আমরা কালকে বাকি জিনিস দেখবো। কালকে আমাদের একটু ম্যারাথন আমরা পড়বো, এনপিভিটাও আমরা দেখবো, প্লাস আইআরআর দেখবো। দেখে পেব্যাকটা আমাদের জন্য একটু সহজ হবে, পেব্যাকটা আমরা আজকেও পারলে একটু দেখে নিতে পারি, আমরা দেখি আছে কিনা। আমরা পেব্যাকটা আজকে দেখে নিই, 2-3 মিনিট সময় লাগবে, এটা আমরা একটু দেখে নিই। পেব্যাকটা কি? The payback period is the length of time that it makes for the project to recover its initial cost of cash received that generates. আমি যেই টাকাটা ক্যাশ আউটফ্লো হলো, যেই টাকাটা আমি ইনভেস্টমেন্ট করলাম, সেই টাকাটা আমার কাছে ফেরত আসতে কতদিন লাগে। When the net cash inflow is the same each year, যদি ক্যাশ ইনফ্লোটা সেম হয়ে থাকে, আমরা কিছুক্ষণ আগের একটা অঙ্কে দেখলাম যে 1000 টাকা করে আমরা প্রতি বছর ফেরত পাই, যদি একটা এক্সট্রা মেশিন আমরা সেট করি, তাহলে আমি রেভিনিউ পাবো ফ্লো হয়ে থাকে। দ্য সেম একটা ফর্মুলা আমরা ইউজ করব, সেই ফর্মুলাটা হচ্ছে কি, আমার ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই নেট অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো। আমার ইনভেস্টমেন্ট ছিল 3170 ছিল আমার ইনভেস্টমেন্ট, আর আমার ইনফ্লো ছিল হচ্ছে 1000 টাকা। যদি 1000 দিয়ে আমি ভাগ করে নিই, তাহলে আমার ইনভেস্টমেন্টটা ফেরত আসতে লাগবে হচ্ছে 3.17 ইয়ার। এভাবে আমরা পেব্যাক পিরিয়ডটা করতে পারি। আরো সহজ ভাষায় আমরা আবার বলি, আমি 100 টাকা ইনভেস্টমেন্ট করলাম, 100 টাকা ইনভেস্টমেন্ট করলাম, এন্ড 100 টাকা এই বছরে ফেরত আসবে 50 টাকা, তারপরের বছর ফেরত আসবে 50 টাকা, তাহলে 100 টাকা আমার কাছে পে ব্যাক হতে লাগবে কত বছর? 2 বছর। এটাকে বলা হয় পে ব্যাক পিরিয়ড। আবার এই পে ব্যাক কিন্তু আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে ডিসকাউন্টেড করে, আর একটা হচ্ছে নন ডিসকাউন্টেড ওয়েতে আমরা করতে পারি। সেটা আমরা কালকে আরো বিস্তারিত দেখবো। প্রথমে শুধু আমরা কনসেপ্টটা নেই, পে ব্যাক পিরিয়ড কাকে বলে। স্যার আমরা কি একটু বুঝতে পারলাম তো না? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমাদের 3টা কনসেপ্ট শিখতে হবে। একটা হচ্ছে পেব্যাক পিরিয়ড, এনপিভি, দেন আইআরআর। পেব্যাক পিরিয়ড আমরা কিছুটা বুঝলাম, এনপিভিও কিছুটা বুঝলাম। কালকে এই 3টার জিনিসের অঙ্ক নিয়ে আমরা বিস্তারিত অঙ্ক করব। অঙ্ক করার পর এই চ্যাপ্টারটাকে আমরা গুড বাই জানাবো। আপনারা এই চ্যাপ্টারটাকে গুড বাই জানাইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না সিএমএ পাস করতেছেন, কারণ প্রত্যেকটা লেভেলেই ক্যাপিটাল বাজেটিং এসে আপনাদের দুয়ারে ধর্ণা দিবে। ক্যাপিটাল বাজেটিং মাফ করবে না আপনাদেরকে। স্যার রিকোয়ার্ড রেট অফ রিটার্নের স্যার আরো মানে কতগুলো নাম বলছিলেন স্যার, অন্যান্য ওগুলো একটু রিকোয়ার্ড বলবেন? রেট অফ রিটার্ন, এভারেজ রেট অফ রিটার্ন, ডিসকাউন্টিং রেট, কস্ট অফ ক্যাপিটাল, বিভিন্ন নামে থাকতে পারে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো ক্যাপিটাল বাজেটিং একটু যদি মাথায় কিছুটাও ঢুকে, বাকিটুকু আপনারা একটু বাসায় পড়ে নেবেন, পড়ে নেওয়ার পর আশা করি পারবেন। স্যার এখানে আর না পারলে আমি তো আছি স্যার। স্যার এই যে পিরিয়ডিক্যালে যে পার্সেন্টেজ দেখালো 10%, 12%, 14%, এটা তো স্যার চেঞ্জও হতে পারে। জি 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 জি,
এক এক সময় এক এক রেটে থাকবে। এখন আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি 12% যদি না করেন তাহলে এটা ভায়াবল হবে না। আর আপনি যদি বলেন জাপানে আপনি কি ইনভেস্টমেন্ট প্রপোজাল আপনি অ্যানালাইসিস করতেছেন, সেখানে তো 2% অনেক, কারণ সেখানে ব্যাংক পার্সেন্ট অনেক সময় জিরো রেট, ব্যাংক থেকে আপনি জিরো রেটে টাকা পাবেন। তা আপনি 1% যদি পান আপনার জন্য অনেক টাকা। ঠিক আছে স্যার? জি স্যার, থ্যাংক ইউ। স্যার এখানে ওই যেটা স্যার বলুন 3-4টা নাম বলুন না স্যার, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, কস্ট অফ ক্যাপিটাল, অ্যাভারেজ রেট অফ রিটার্ন, আরটা কি নাম আছে স্যার 4 নাম্বার? ডিসকাউন্টিং রেট। ও, আর ইন্টারনাল রেট অফ রিটার্ন, এটা সম্পূর্ণ ভিন্ন। আচ্ছা, এটা সম্পূর্ণ ভিন্ন। এটা সম্পূর্ণ ভিন্ন। এটা কালকে বলবো, আজকে এতগুলো কনসেপ্ট দিলে মাথা নষ্ট হবে। মাথার ঢুকবে না। হ্যাঁ, আমার ক্লাসে আর আসবে না, স্যারের মাথায় দরকার নেই, বেশি পড়াই বলতেছে, বেশি সালাম। ঠিক আছে, তাহলে আমরা আজকে শেষ করি। জি, থ্যাংক ইউ। জি স্যার নতুন স্লাইড একটু শেয়ার করেন স্যার। আজকে শেয়ার গুলো করে দিলাম তো, দুটো স্যার তো শেয়ার করা হয়ে গেছে অলরেডি। হয়ে গেছে already। একটা স্যার শেয়ার করতে মানে পরে আবার একটা আচ্ছা, দেখাচ্ছি। ওইটা কালকে দেখাবো, আমি পড়ে দেন আপনাদেরকে আবার শেয়ার করবো ইনশাআল্লাহ, করবো। জি স্যার, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।